এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে অপমানিত করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা। যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে তেল আবিব, ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েলি কর্মকাণ্ড যুদ্ধাপরাধের কাছাকাছি, মন্তব্য সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের। গাজায় বিমান হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে কূটনীতিকদের লক্ষ্য করে গুলি। ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে ফের কৃতিত্ব দাবি ট্রাম্পের, দাবি উড়িয়ে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা পাকিস্তানের, নয়াদিল্লির সঙ্গে সংলাপে সৌদিকে নিরপেক্ষ স্থান মনে করছেন শেহবাজ শরীফ। পরমাণু ইস্যুতে শুক্রবার 5ম ধাপে বসছে যুক্তরাষ্ট্র ইরান, আলোচনার ফলাফল নিয়ে সংশয় প্রকাশ খামেনির। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি ইকবাল মাহমুদ অনিক আছি আপনাদের সাথে। এবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে অপমানিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে শান্তিপূর্ণ আলোচনার আশায় দ্বিপাক্ষিক বৈঠক শুরু হলেও তা আচমকা বিতর্কে রূপ নেয়। বৈঠকে রামাফোসা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক মজবুত করতে চেয়েছিলেন। তবে ট্রাম্প এক ভিডিও উপস্থাপনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যার অভিযোগ তুলে বলেন, সরকার কিছুই করছে না। রামাফোসা পাল্টা জবাবে বলেন, এই বক্তব্য দক্ষিণ আফ্রিকার সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে একই অফিসে বৈঠকের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও অপমান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের 2 কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন পুরুষ ও অপরজন নারী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, ওয়াশিংটন ডিসিতে একটি ইহুদি জাদুঘরে অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এলিয়াস রদ্রিগেজ নামে এক ব্যক্তিকে আটক করেছে ওয়াশিংটন পুলিশ। যুদ্ধ শেষে ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার টেলিভিশনে ভাষণে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভাষণের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাসকে পরাজিত করতে ইসরায়েলের একটি স্পষ্ট এবং ন্যায্য লক্ষ্য আছে। ইসরায়েল সরকার এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় গাজায় সাহায্য সরবরাহের জন্য 3 পর্যায়ের পরিকল্পনার কথা বলেন। এগুলো হলো, উপত্যকায় মৌলিক সাহায্য পৌঁছে দেয়া, ইসরায়েলি সেনাবাহিনীর মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো দিয়ে খাদ্য বিতরণ কেন্দ্র খোলা এবং যুদ্ধ শেষে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য একটি অঞ্চল তৈরি করা। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ওলমার্ট আরও বলেন, এই যুদ্ধে হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছেন, পাশাপাশি বহু ইসরায়েলি সেনাও মারা যাচ্ছেন। সব দিক থেকেই এটি জঘন্য ও ঘৃণিত। 2006 থেকে 2009 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই রাজনীতিবিদের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের একাধিক রাজনীতিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 250 জনেরও বেশি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিমান হামলায় এসব হতাহত হয়। সবশেষ হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজায় 53,655 জনেরও বেশি মানুষ মারা গেছে। আহত হয়েছে 1,21,950 জন। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশপথে একদল বিদেশি কূটনীতিককে লক্ষ্য করে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। দলটিতে বিভিন্ন দেশের 35 জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিক ছিলেন। তারা অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে এই গুলি চালানো হয়। গুলিবর্ষণে কেউ হতাহত না হলেও নিন্দার ঝড় বইছে। তীব্র সমালোচনা করেছে ফ্রান্স, কানাডা, জর্ডান, তুরস্ক। ইসরায়েলের গুলিবর্ষণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। তবে ইসরায়েল বলছে, তাদের সেনারা কূটনীতিকদের সরিয়ে দিতে ফাঁকা গুলি চালিয়েছিল।
ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, বৃহস্পতিবার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ভোরে মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই প্রতিহত করা হয়েছে। এ কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে ইসরায়েলে এটা ইয়েমেনের হুতি যোদ্ধাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য জানা গেছে। বাণিজ্যিক কৌশলের মাধ্যমে ভারত ও পাকিস্তানের উত্তেজনা কমানো হয়েছে। এ ব্যাপারে নিজের কৃতিত্ব আবারও দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে এমন দাবি করেন তিনি। ট্রাম্প জানান, তিনি বাণিজ্যিক কৌশলে সমস্যার সমাধান করেছেন। পাকিস্তানের জিও টিভির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রামাফোসাকে বলেন, আপনি দেখেন পাকিস্তান ও ভারতের সঙ্গে আমরা কি করলাম। এদিকে ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার কথা উড়িয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আবারও স্পষ্ট করেছেন যে ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে হয়েছে, কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার কারণে নয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের এতে কোনো হস্তক্ষেপ ছিল না। নেদারল্যান্ডস ভিত্তিক সম্প্রচার সংস্থা এনওএসকে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর আরও বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের উদ্বেগ রয়েছে। ভারত এই ধরনের হুমকির জবাবে কঠোর পদক্ষেপ নেয়ার অধিকার রাখে। পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের এক কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে 24 ঘন্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কূটনৈতিক মর্যাদার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে পাকিস্তান। নয়াদিল্লিতে নিযুক্ত এক পাকিস্তানি কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণার পাল্টা জবাবে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তাকে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। ভারতের সংলাপের জন্য সৌদি আরব একটি নিরপেক্ষ স্থান হতে পারে, এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানিয়েছে, বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হয়। সেখানে এক প্রশ্নের জবাবে শাহবাজ শরীফ একথা বলেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে সংলাপে কাশ্মীর, পানি, বাণিজ্য ও সন্ত্রাসবাদ হবে মূল আলোচ্য বিষয়। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পঞ্চম দফার আলোচনা শুক্রবার ইতালির রোমে অনুষ্ঠিত হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ ঘোষণা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA এই তথ্য জানিয়েছে। এর আগে রোববার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার ফলাফল নিয়ে গভীর সংশয় জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানিয়েছে, সংশয় প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে খামেনি বলেছেন, ইরানিরা কোনো ইস্যুতে অন্যের অনুমতির অপেক্ষা করে না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।